আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ডক্টরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য। তো আমার সর্বপ্রথম আমার একটু পরিচয় দিয়ে দিই, ভাই অলরেডি বলে ফেলছে। আমি নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটিতে আছি। আমি গত ফল 2025 এখানে আসছি। তো এখানে পিএইচডি করতেছি ইন কেমিস্ট্রিতে। আর এখানে আছি হচ্ছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ওভারঅল বিভিন্ন কান্ট্রি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং সর্বশেষ স্পেসিফিক ইউএসএ নিয়ে আমি কথা বলবো। তো আমাদের টপিক হচ্ছে হায়ার স্টাডি অ্যাপ্রোচ, হাউ টু স্টার্ট অ্যান্ড হাউ টু স্টার্ট। তো এখন যখন এই কথাটা চলে আসে যে হাউ টু স্টার্ট, হাউ টু স্টার্ট, তখন সর্বপ্রথম আমাদের যে কাজটা করা উচিত, আমাদের ইউনিভার্সিটি ও কান্ট্রি সিলেকশন করা, দেন ইউনিভার্সিটি সিলেকশন করা, দেন প্রোগ্রাম সিলেকশন করা। তো কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে অনেকেই অনেক ডিলেমায় ভোগেন যে আমি কোন কান্ট্রিতে আসলে আমার যাওয়া উচিত। তো সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমার মনে হয় কনসিডার করা দরকার। ফার্স্ট অফ অল, যেমন কেরিয়ার গোলটা নিয়ে আমাদের ভাবা দরকার, যে ইন ফিউচার আমি কি করতে চাই এবং কোন কান্ট্রিতে আমি গেলে আমার ফিউচার ক্যারিয়ার গোলটা ভালো হবে। ফর এক্সাম্পল, কেউ যদি বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে আছেন, তার আম, সেক্ষেত্রে তার অনেকটাই গোল থাকে যে সে হায়ার স্টাডি করে পিএইচডি করে আবার দেশে ব্যাক করবে। কারো ইচ্ছা থাকে কোনো একটা দেশে গিয়ে একদম সেটেল হয়ে যাবে। আসলে তার ক্যারিয়ার গোলটা কি? তো সেই বিষয়টার উপর ডিপেন্ড করে আমাদের কান্ট্রি সিলেকশন করা উচিত। যেমন হচ্ছে, যদি ইউএস এর ক্ষেত্রে কল্পনা করেন, এখানে হায়ার স্টাডি যেমন হচ্ছে পিএইচডি একটু লং টাইম, যেমন নর্মালি 5 বছর লেগে যায়। তারপর ইউরোপের ক্ষেত্রে সেখানে আপনি পিএইচডিটা প্রায় 3 বছরের ভিতরেই কমপ্লিট করতে পারেন। তো এই জন্য আসলে আপনার ফিউচার গোলটা কি, সেই বিষয়টার উপর নির্ভর করে আপনি কান্ট্রি সিলেকশন করবেন। তারপর আসি আমরা হচ্ছে একাডেমিক ইন্টারেস্ট। আসলে আপনার একাডেমিক, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা কি, তারপরে আপনি রিসার্চটা কিসের উপর করতে চাচ্ছেন, এগুলোর উপর আপনার ডিপেন্ড করে আপনি কান্ট্রিটা সিলেকশন করবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্কলারশিপ। আসলে যদি আপনি সেলফ ফান্ডেড হন, তাহলে তো আপনি ইজিলি যেতে পারবেন যে কোনো কান্ট্রিতে। কিন্তু যদি আপনি স্কলারশিপ, যে আপনি স্কলারশিপ ছাড়া আপনি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কোন কোন দেশে কি কি স্কলারশিপ দেয়, তারপর ইজিলি অ্যাচিভ করা যায়। তো সে বিষয়টা নিয়ে আমি সামনে আরো আলোচনা করবো ইন ডিটেইলস। তো সেগুলোর উপর আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে তারপর কান্ট্রি সিলেকশন করবেন। তারপরে আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা। যদি আপনি ইংলিশ কান্ট্রিতে আসতে চান, যে আপনার মিডিয়ামটা ইংলিশ অলরেডি আছে, তারপরে আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে চান, সেক্ষেত্রে আপনার যে ইংলিশ কান্ট্রি গুলো আছে সেগুলোকে চুজ করতে পারেন। তো তারপর হচ্ছে, যদি আপনি একটু নিজের ভিতরে একটু ডাইভার্সিটি নিয়ে আসতে চান, যে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখবো, সেক্ষেত্রে আপনি ইউরোপিয়ান কান্ট্রি গুলো সিলেক্ট করতে পারেন। বিশেষ করে যেমন জার্মানি আছে, ইতালি আছে, এইসব কান্ট্রি গুলো, ফিনল্যান্ড আছে। এগুলো আসলে আলাদা আরেকটা ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে জবের ক্ষেত্রে আরেকটা ল্যাঙ্গুয়েজ জানা কিছুটা জরুরি আর কি। তো তারপরে আসি হচ্ছে স্টুডেন্ট আপনার কমিউনিটি নিয়ে। যেমন কিছু কিছু কান্ট্রিতে আপনার বাংলাদেশি কমিউনিটি খুব স্ট্রং। যেমন হচ্ছে, আপনি যদি কনসিডার করেন যে ইতালির রোমে, সেখানে প্রচুর বাংলাদেশি আছে, স্টুডেন্ট আছে। ইভেন বাংলাদেশি যারা ওখানে জব করে, এরকম প্রচুর স্টুডেন্ট পাবেন। আমি শুনছি যে ওখানে রোমে নাকি বাংলা বাংলা ভাষা দিয়ে কথা বলে আপনি সেখানে স্টে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কোথায় স্ট্রং বাংলাদেশি কমিউনিটি আছে সে বিষয়গুলো কনসিডারেশন নিয়ে আসবেন। তারপর আসে হচ্ছে জব অপরচুনিটি। কিছু কিছু কান্ট্রিতে যদি আপনি স্কলারশিপ পাচ্ছেন না, যে স্কলারশিপ আপনার, বিশেষ করে স্কলারশিপ কিছু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। কিছু আছে মেরিট বেস স্কলারশিপ, সেগুলোকে আপনার রেজাল্ট তো অনেক ভালো লাগবে, তারপর রিসার্চ এর বিষয়টাও লাগবে। তো যদি এগুলো কভার না করে, সেক্ষেত্রে আপনি জব অপরচুনিটিটা আপনি কনসিডারেশন নিয়ে আসতে পারবেন।
কিছু কিছু কান্ট্রি আপনি ইজিলি জব ম্যানেজ করতে পারবেন। যেমন হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, সেখানে আপনি ইজিলি আপনার জবটা ম্যানেজ হয়, কিন্তু ইউএস এর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আসলে জব ম্যানেজ করা, এখানে আসলে ইলিগাল। তারপর আসে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, কোন কান্ট্রিতে আসলে মানে আপনি খুব ভালো জীবনযাপন করতে পারবেন। বাংলাদেশি কমিউনিটি আছে। আম, বিশেষ করে যদি আপনি, আমরা মুসলিম, সেক্ষেত্রে যদি এই বিষয়টা যদি আপনি কনসিডার নিয়ে আসেন যে না, কোথায় গেলে আমি আসলে আমার ইসলামটা চর্চা করতে পারবো, এই বিষয়টা গুলো কনসিডারেশন নিয়ে আসা দরকার। তারপরে আসি সর্বশেষ, সবচেয়ে ইম্পর্টেন্ট, ভিসার ইস্যু। তো কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে ভিসার ইস্যুটা খুবই কম। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, 2 বছর আগে আমি ইতালির জন্য ট্রাই করতেছিলাম। তো সেখানে অ্যাডমিশন হইলাম, কিন্তু অনেক সময়ও সেখানে ইনভেস্ট করলাম। আনফরচুনেটলি সে গত বছর, আগের বছর আর কি, সেখানে ভিসাটা হয়নি। তারপরে বাদ দিলাম না, এখানে যেহেতু ভিসা একটু ঝামেলা আছে, তাহলে একটু অন্যদিকে ট্রাই করি আর কি। তো আপনার ভিসা কোথায় ভালো, মানে ভিসা রেশিওটা ভালো, এগুলোর দিক দিয়ে আপনার কনসিডারেশন নিয়ে এসে তারপর আপনি কান্ট্রি সিলেকশন করবেন। তারপর এখন হচ্ছে প্রোগ্রাম সিলেকশন। এখন আপনি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যাবেন নাকি গ্রাজুয়েট প্রোগ্রামে যাবেন, মাস্টার্স অর পিএইচডি। তো সেক্ষেত্রে আপনার আর্লিয়ার আপনাকে এটা ফিক্সড করে ফেলতে হবে যে আপনি যদি আন্ডার গ্রেডে আন্ডার গ্রাজুয়েটে যদি করতে চান বাইরে, তাহলে আপনাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আর যদি গ্রাজুয়েট করতে চান, তাহলে আপনাকে শুরু থেকেই কয়েকটা বিষয়ের উপর আপনার খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার রিসার্চের বিষয়টা আপনাকে নজর রাখতে হবে। তো মোস্ট অফ দ্য কান্ট্রি, যে আন্ডার গ্রেডের ক্ষেত্রে আপনাকে ফান্ডটা পাওয়া একটু ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আপনি কিছু স্কলারশিপ আছে, সেগুলো ম্যানেজ করতে হবে। হয়তো বা আপনি ফুল পাবেন না, পার্শিয়ালি কিছু ম্যানেজ করতে পারবেন আন্ডার গ্রেড প্রোগ্রামে, কিন্তু গ্রাজুয়েট প্রোগ্রামে এইটা মোটামুটি একটু স্কলারশিপে সিকিউর করা তুলনামূলক ইজি। বিশেষ করে যদি আমি ইউএস এর কথা বলি, আপনার পিএইচডি প্রোগ্রাম মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনি আপনাকে স্কলারশিপ বলতে অ্যাসিস্ট্যান্টশিপ প্রোভাইড করবে। এখানে তো অ্যাসিস্ট্যান্টশিপ আপনার যেমন হচ্ছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, দুইটা অ্যাসিস্ট্যান্টশিপ খুবই পপুলার এবং খুব ইজিলি এটা অ্যাসিভ করা যায়। তো এগুলোর উপর নির্ভর করে আপনি প্রোগ্রামটা সিলেকশন করবেন। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, মনে হয় গ্রাজুয়েট প্রোগ্রামটা আপনাকে চুজ করাটা একটু সেফ তুলনামূলক, যদি আম, আপনি ফান্ড সিকিউর করতে চান। এখন আসি, আম, দুই ধরনের স্টুডেন্ট আপনারা আপনার হচ্ছে নর্মালি পড়ার জন্য দেশের বাইরে যায়। একটা হচ্ছে ফুল ফান্ডেড, আর একটা সেলফ ফান্ডেড। ফুল ফান্ডেড এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিসার্চ, তারপর সিজিপিএ, এই দুইটা বিষয়ের উপর আপনার গুরুত্ব দিতে হবে। গত বছর আমাদের ইউনিভার্সিটির যে গ্রাজুয়েট যে কোঅর্ডিনেটর ছিল, ওনার আন্ডারে হচ্ছে আমাদের দেশের একটা ভাই, উনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। উনি ওনার সাথে আলোচনা করতেছিল যে এই বছর তুমি কোন কোন বিষয়ের উপর আসলে কনসিডারেশনে নিয়ে আসছিল স্টুডেন্ট সিলেকশনের ক্ষেত্রে। তবে উনি দুইটা কথা বলছিল, একটা হচ্ছে রিসার্চ আর একটা সিজিপি। বলতেছিল হচ্ছে রিসার্চকে আমি 50% প্রায়োরিটি দিছি এবং সিজিপি কে 50% প্রায়োরিটি দিছি। কারো যদি সিজিপিটা একটু খারাপ থাকে কিন্তু রিসার্চটা অনেক ভালো, তো সেক্ষেত্রে আমরা তাকে সিলেক্ট করেছি। আর কারো যদি সিজিপি অনেক ভালো থাকে কিন্তু রিসার্চটা খুব বেশি নাই, তাহলে তাকে আমরা করছি। এবং যার দুইটাই মিডিয়াম মধ্যম আর কি, রিসার্চও খুব বেশি না, সিজিপিও কিন্তু আছে তুলনামূলক, তাদেরকেও আমরা এখানে সিলেকশন করছি। তো এই জন্যে যদি আপনি ফান্ড সিকিউর করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেমন রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি সিজিপি এটাও তুলনামূলক গুরুত্বপূর্ণ। যদি আপনার সিজিপি একটু খারাপ থাকে, যেমন হচ্ছে আপনার 3.3 বা 2 এর নিচে থাকে, মানে নর্মালি আপনার অ্যাবভ 3 থাকাটা একটু ভালো, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিসার্চের দিক দিয়ে একটু ফোকাস রাখতে হবে টু সিকিউর ফান্ড। দেন আসি হচ্ছে আমরা সেলফ ফান্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিতে হবে। ফুল ফান্ডের ক্ষেত্রে তো ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে আপনার একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। যেমন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার অ্যাটলিস্ট আইএলটিএস আপনার 6.5 রাখা দরকার। আর সেলফ ফান্ডেড আপনি ব্যাচেলরও করতে পারবেন, গ্রাজুয়েট, তারপর গ্রাজুয়েট প্রোগ্রামও করতে পারবেন।
তো ফুল ফান্ডেড এর ক্ষেত্রে নরমালি আপনারা গ্রাজুয়েটটাকেই প্রিফার করে, মাস্টার্সেও পারবেন, পিএইচডি তেও পারবেন। তবে অনেক কান্ট্রি আছে যেগুলোকে মাস্টার্স ইজিলি আপনি ফান্ড ম্যানেজ করতে পারেন। ইউরোপিয়ান কান্ট্রি গুলো অনেক আপনি স্কলারশিপ আছে, ফর এক্সাম্পল যেমন হচ্ছে ইতালির কথা, যেমন আমার এক্সপিরিয়েন্স কিছুটা আছে, সেখানে হচ্ছে আপনার রিজিওনাল একটা স্কলারশিপ পাওয়া যায়, সেখানে ইজিলি আপনি মাস্টার্স প্রোগ্রামে আপনি ফান্ড নিয়ে আসতে পারবেন। এখন আসে হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশন। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কোন ইউনিভার্সিটি, কোন ফ্যাকাল্টি, আপনার রিসার্চটা, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিসার্চটা ম্যাচ করতেছে, তো সেগুলো দিকে নজর রাখতে হবে। তারপর হচ্ছে কেরিয়ার গোল এবং জব অপরচুনিটির সাথে অ্যালাইন আছে কিনা। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিভার্সিটি লোকেশন। আমি যখন এখানে আসি আমি এই জিনিসটা খুব প্রায়োরিটি দিয়েছি, যে হচ্ছে আমাদের কোথায় ইউনিভার্সিটির লোকেশনটা, এনভায়রনমেন্টটা কিরকম, আমি এখানে এসে আসলে চলতে পারবো কিনা ভালোভাবে। তো এই বিষয়টা আমি কনসিডারেশন নিয়ে এসে আমি কয়েকটা স্টেট আমি প্রিফার করতাম সেই সময়, যেমন হচ্ছে আপনার টেক্সাস আছে, ফ্লোরিডা আছে, তাদের এনভায়রনমেন্ট অলমোস্ট সিমিলার টু বাংলা। তো এই জিনিসগুলো আপনারা কনসিডারেশন নিয়ে আসতে পারেন। তারপর আসে হচ্ছে রিকোয়ারমেন্ট। এটা তো অনেক গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কি আছে সেগুলো আপনার আছে কিনা, সবগুলো রেডি আছে কিনা। বিশেষ করে যে ইংলিশ রিকোয়ারমেন্ট আছে, তারপর আদার যে রেজাল্ট, তারপর আদার যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো ফুলফিল করতেছে কিনা। তো এগুলোর উপর ডিপেন্ড করে আপনি ইউনিভার্সিটি সিলেকশন করবেন। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার জিআরই মাস যেখানে লাগতেছে একদম রেকর্ড, সেক্ষেত্রে আপনি সেটা যদি আপনার না থাকে সেটা স্কিপ করতে পারেন। তবে এখন বিশেষ করে করোনার পর থেকে আপনার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ওয়েব দেয়ার জিআরই রিকোয়ারমেন্ট। তবে ইংলিশ রিকোয়ারমেন্টটা তো লাগবেই, আইএলটিএস বা টফেল যেটাই বলেন না কেন, ইভেন ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে অনেক ইউনিভার্সিটিতে। তারপর অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনার কোন ইউনিভার্সিটির আপনার এরিয়াতে অ্যাকোমোডেশনটা তুলনামূলক আপনার চিপার, সেগুলো কনসিডারেশন নিয়ে আসতে পারেন। আমি যখন আসি তখন আমি এটাকেও খুব গুরুত্ব দিয়েছিলাম। আমি তিনটে টোটাল থ্রি ইউনিভার্সিটি, আমি তিনটে ইউনিভার্সিটিতে আমি সিলেক্টেড হয়েছিলাম। তারপর এখানে যারা আছে বাংলাদেশি কমিউনিটি, ওদের সাথে আলোচনা করলাম যে ভাই ওখানে আসলে আপনার ভাড়া কিরকম, বাসা ভাড়া কিরকম আসলে, তারপর সবকিছু মিলে আমার কাছে সেভ হবে কিনা, এগুলো অনেক রিসার্চ করে তারপর আমি সিলেকশন করছি ইউনিভার্সিটিতে। এগুলো আপনারা কনসিডারেশন নিয়ে আসবেন আর ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে। তারপর আছে হচ্ছে স্কলারশিপ ফান্ডিং। তো কিছু কান্ট্রির কিছু রিনাউন্ড স্কলারশিপ আমি এখানে উল্লেখ করেছি। যেমন হচ্ছে ইউকে এর ক্ষেত্রে সেভেনিং স্কলারশিপ, এটা খুবই প্রেস্টিজিয়াস। এটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর উপর ডিপেন্ড করে। সম্ভবত 2 বছর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, এটা অ্যাপ্লিকেশন একটা রিকোয়ারমেন্ট। তো ফুল টাইম যদি আপনার পার্ট টাইম থাকে সেক্ষেত্রে আপনাকে টোটাল 4 ইয়ার লাগবে। যদি ফুল টাইম হয় তাহলে 2 ইয়ার্স। তারপর কমনওয়েলথ স্কলারশিপ আছে, আর আছে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ। তারপরে ইউরোপের ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন এটার বিষয়ে, এরাসমাস যেমন যে স্কলারশিপটা আছে। আর ইউএস এর ক্ষেত্রে আপনার ফুল ব্রাইট স্কলারশিপ আছে, তারপর মেরিট বেস কিছু স্কলারশিপ দিয়ে থাকে। তো সবচেয়ে যেটা আপনার ইজিলি সিকিউর করা যায় সেটা হচ্ছে আপনার এটা অ্যাসিস্ট্যান্টশিপ বলে, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। তারপর হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন। বিশেষ করে এখানে আহ, 2টা সেশন থাকে, যেমন ফল, স্প্রিং, এবং আরেকটা আপনার সেশন থাকে সেটা হচ্ছে সামার। অনেকেই যারা এই সামারে ফান্ড ম্যানেজ করতে পারে না তারা সেখানে ইন্টার্নশিপে যায়। আর অস্ট্রেলিয়ার একটা খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড, সেখানে আপনি ট্রাই করতে পারেন। আমার এক পরিচিত এক ভাই সেখানে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড সে নিয়ে এসে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতেছে, এটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। তারপর সে হচ্ছে আপনার নিউজিল্যান্ড একটা, এগুলো সব গভর্নমেন্ট স্কলারশিপ। তারপর হচ্ছে নিউজিল্যান্ড স্কলারশিপ আছে, তারপর কানাডা স্কলারশিপ আছে, আম, ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ। দেন জার্মানিতে আছে, যেটা আপনারা সবাই জানেন, দেয়ার স্কলারশিপ খুবই প্রেস্টিজিয়াস। অ্যান্ড ফিনল্যান্ডে আছে হচ্ছে ফিনিশ গভর্নমেন্ট স্কলারশিপ। তারপর জাপানের মেক্স স্কলারশিপ। তারপর যদি
আম, বিশেষ করে অধিকাংশ স্টুডেন্ট আপনাকে প্রিফার করে হচ্ছে এইসব কান্ট্রি গুলো। তারপর কিছু এশিয়ান কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি সেখানে অনেক স্কলারশিপ আপনারা পাবেন, বিশেষ করে চায়না, সাউথ কোরিয়া, জাপান এবং মালয়েশিয়া, এখানে অনেক স্কলারশিপ পাওয়া যায়। তো আপনারা যদি চান যে না আপনি উম, আপনার এইসব কান্ট্রিতে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে না, আপনি শর্ট টাইম একটা মাস্টার্স করতে চাচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই এশিয়ান কান্ট্রি গুলোকে আপনারা select করতে পারেন, and then after completing your masters then you can move another country like USA. এখন আসে হচ্ছে আমরা কিছু কম্পারিজন করব আর কি, কান্ট্রি গুলোর ভিতরে কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তো বিশেষ করে এই লাস্টের যেন কান্ট্রি গুলো, জার্মানি, তারপর ফিনল্যান্ড এন্ড ইতালি, এইসব কান্ট্রিতে একটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আপনারা বলতে পারেন। তবে উম, যেমন লাস্টের যেটা ইতালি, এখানে হচ্ছে আপনার টিউশন ফিটা একদম কম, ইজিলি আপনি হচ্ছে স্কলারশিপ পাবেন, যেমন রিজিওনাল স্কলারশিপটা। তারপর এদের অনেক ভালো ভালো অনেক ইউনিভার্সিটি আছে। তারপর জার্মানির ক্ষেত্রে সেখানেও আপনার হচ্ছে, সেখানে টিউশন ফি থাকলে অনেক কম, এবং মোস্ট অফ ইউনিভার্সিটি have no টিউশন ফিজ। তারপর হচ্ছে এখানকার যে স্টিম প্রোগ্রাম গুলো আছে, যেমন ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রাম গুলো আছে, আম, সেগুলো খুবই স্ট্রং। তবে অনলি প্রবলেম ইজ ল্যাঙ্গুয়েজ। আর ফিনল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে হাই কোয়ালিটি এডুকেশন আপনারা পাবেন। তারপর তো ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সেখানকার লিভিং কস্ট অনেক বেশি, জার্মানির ক্ষেত্রে লিভিং কস্ট অনেক বেশি। তবে ইতালির ক্ষেত্রে তুলনামূলক একটু কম। তো এখন আসি আমরা হচ্ছে কানাডার ক্ষেত্রে। সেখানে হচ্ছে আপনার ইউএস এবং ইউকে থেকে তুলনামূলক একটু অ্যাফোর্ডেবল, সেখানে ইজিলি আপনার পিয়ার পেয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তবে সেখানকার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সেখানে হচ্ছে ক্লাইমেটটা খুবই কোল্ড। তো এই জন্য আমি এটা আমার লিস্টে রাখছিলাম না, আমার যখন আমি রিসার্চ করতেছিলাম কান্ট্রি গুলো। তো তারপর এসেছে আমরা ইউএসএ। ইউএসএ এর ক্ষেত্রে আপনি আম, তো এখানে আপনি প্রচুর ইউনিভার্সিটি পাবেন এবং রিসার্চ ইউনিভার্সিটি পাবেন। আমি একটু আম, গতদিন ট্রাই করতেছিলাম যে কতগুলো ইউনিভার্সিটি আছে, দেখলাম হচ্ছে আপনার 4,000 থেকে 5,000 আপনি ইউনিভার্সিটি পাবেন ইউএসএ। এটা আপনার কোনো কান্ট্রিতে এত ইউনিভার্সিটি নাই। ইভেন রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে আপনার R1 এবং R2, ইন টোটাল আপনি 400 থেকে 500 ইউনিভার্সিটি পাবেন ইউএসএ, R1 এন্ড R2 ইন টোটাল। তো এখানে আপনি ইজিলি আপনি অ্যাসিস্ট্যান্টশিপ সিকিউর করতে পারবেন। তবে যদি আপনি সেলফ ফান্ডেড আসতে চান ইউএসএ, এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে, বিশেষ করে আপনার ভিসা প্রসেসিং এ, ভিসা সিকিউর করা। তো এখন আসি ইউকে। ইউকে, তবে এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানকার টিউশন ফিটা তুলনামূলক একটু হাই। তবে আপনি ইজিলি সেখানে উম, এখানকার মাস্টার্স ডিউরেশন হচ্ছে 1 ইয়ার্স, এটা একটা সুবিধা। তারপর অনেক ভালো ভালো ইউনিভার্সিটি পাবেন। নিউজিল্যান্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে অপশনটা একটু কম পাবেন। তবে সেখানকার আপনার পড়াশোনা এবং এনভায়রনমেন্টটা অনেক কোয়ালিটিপূর্ণ। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেখানে আপনার জব অপরচুনিটি একটু তুলনামূলক একটু বেশি। তবে সেখানকার টিউশন ফিটা অনেক হাই এবং লিভিং কস্টটা অনেক হাই। এখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কমন যে রিকোয়ারমেন্ট গুলো, এগুলো আপনারা সবাই জানেন কি কি লাগবে। একাডেমিক যে ডিগ্রিটা লাগবে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে, এখানে গ্রাজুয়েট প্রোগ্রাম নিয়ে আমি এখানে আলোচনা করতেছি। তারপর আসে হচ্ছে ট্রান্সক্রিপ্টটা তো লাগবেই, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা একদম ম্যান্ডেটরি রিকোয়ার্ড মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইউনিভার্সিটি লাইক আইএলটিএস, টয়েফেল, অ্যান্ড কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনাকে এমও অ্যাকসেপ্ট করে, মিডিয়াম ইনস্ট্রাকশন। তবে অম এখানে আমার সাজেশন থাকবে আপনারা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট আগে থেকেই প্রস্তুতি নেবেন দিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে আইএলটিএস অথবা টোয়েফেল। তারপর আসি স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। বিভিন্ন কান্ট্রিতে এটা বিভিন্ন ভাবে নেয়। ইউএসএ আপনার স্টেটমেন্ট অফ পারপাস আকারে নেয়, ইউরোপিয়ান কান্ট্রি গুলো আপনাকে মোটিভেশন লেটার আকারে নেয়। অনেকটা সিমিলারিটি আছে। এখন আসি হচ্ছে আপনার সিভি লাগবে, তারপর লেটার অফ রিকমেন্ডেশন লেটার লাগবে,
তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যে টেস্ট গুলো, জিআরই, জিম্যাট, এটা আমি অলরেডি বলে ফেলছি যে আপনার অনেক ইউনিভার্সিটি এটা অলরেডি ওয়েভ করে দিয়েছে। আর রিসার্চ প্রপোজাল, এটা মাস্টার্স এর ক্ষেত্রে নর্মালি চায় না, তবে কিছু কিছু ইউরোপিয়ান ইউনিভার্সিটি কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা প্রপোজালটা চায়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও এই প্রপোজালটা চায়। তবে ইউএস এর ক্ষেত্রে এই রিসার্চ প্রপোজালটা দরকার হয় না। এখন আসি হচ্ছে, তো আমরা কমন যে বিষয়গুলো অলরেডি আলোচনা করে ফেলছি এবং কান্ট্রির বিষয়গুলো আলোচনা করে ফেলছি। এখন যদি আপনি ইউএস সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আর কয়েকটা স্লাইড আছে ইউএস এর ক্ষেত্রে একটু আলোচনা করব। তো এখানে একটা ডেটা আপনার গত বছরের 2025 সালে আপনার আম, বাংলাদেশ থেকে ইউএসএ আসছে 20,156 জন স্টুডেন্ট আপনার 2025 সালে ইউএসএ আসছে। তবে এখানকার যে আম, আপনার প্রিভিয়াস ইয়ার থেকে 17.9% তুলনামূলক বেশি। তবে একটা ডেটা আমি মেনশন করতে চাই, এখানে দেখেন নেপালের ক্ষেত্রে এখানে আপনার বাংলাদেশের চাইতে অনেক বেশি, এটা 24,890 জন। এখানে যদি পপুলেশনের কথা কল্পনা করলে নেপালের পপুলেশন হচ্ছে আপনার 29.7 মিলিয়ন অনলি, আর বাংলাদেশের হচ্ছে 170 অ্যাপ্রক্সিমেটলি মিলিয়ন। তো এখানে নেপাল, তারপর শ্রীলঙ্কা, ওরা অনেক ভালো করতেছে। আম, কিন্তু তুলনামূলক বাংলাদেশের এটা এদের চাইতেও কম। তো এই জন্য আমার মনে হয় আরো বেশি আমাদের আম, যারা আছে, জুনিয়র যারা আছে ওদেরকে মোটিভেট করা দরকার। এখন আসলে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট ফর ইউএসএ, এখানে আপনার এসওপি লাগবে। সেটা হচ্ছে আপনার দ্যাট থেকে আপনার 2-3 পেজের একটা এসওপি। তারপর নর্মালি আপনার 2টা থেকে 3টা, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার রিকোয়ার হচ্ছে 3টা রিকমেন্ডেশন লেটার লাগে। তারপর সিবি, তারপর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো লাগবে, আর ল্যাঙ্গুয়েজ টেস্টটা লাগবে। তো এখন আমি সিবি একটা ফরম্যাট দেখাতে চাচ্ছি। যদি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউরোপাস সিবি বানানো দরকার। তো আমি আমার দুটোই বানানো ছিল। ইউরোপাস যে ফরম্যাটটা সেটা নর্মালি এরকম হয়, এরকম করে যেহেতু আপনার ইনফরমেশন গুলো সেম থাকবে, তো সেক্ষেত্রে আপনি দুটোই বানিয়ে রাখতে পারেন। এরকম একটা সিবি হচ্ছে আপনার ইউরোপাস ফরম্যাট করবেন। কারো যদি সিবির ফরম্যাট প্রয়োজন হয় আমাকে আলাদাভাবে নক দিন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো আর কি। এরকম এই ফরম্যাটে আপনারা করতে পারেন। আর নর্মাল যে ইউএসএ, কানাডা, সেখানে আপনি এরকম একটা সিভি বানাতে পারেন। এটা অনেকেই দেখছেন এই ফরম্যাটে এরকম করে। অনেকেই প্রিফার করে আপনার হচ্ছে রেফারেন্স দিতে, অনেকেই বলে না দেওয়ার দরকার নেই যেহেতু এটা আপনার প্রোফাইল থাকবে। তবে আমি এখানে এসে আমার কিছু ফ্রেন্ড আছে ইউএস এর, ওদের দেখছি ওরা রেফারেন্স দেখলাম ইউজ করে, তো আপনি ইউজ করতে পারেন আর কি রেফারেন্স গুলো। এরকম একটা আপনি করবেন, এটা আপনার সব জায়গায় ইউজ করতে পারবেন। তবে যেহেতু আপনার ইউরোপের ক্ষেত্রে ওরা একদম মেনশন করে দেয় যে আপনার ইউরোপাস ফর্মটি লাগবে, সেক্ষেত্রে আপনি এরকম একটা বানিয়ে নিতে পারেন। আর যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে, এসওপির বিষয়টা আমি একটু বলি কয়েক সেকেন্ডে। এটা হচ্ছে আমার এসওপি ছিল। তো এসওপির যে বিষয়টা আমি ফোকাস করছিলাম, তো প্রথম যে প্যারাগ্রাফে সেখানে আমি রাখছিলাম যে আমি আসলে কি লিখতে চাচ্ছি এই এসওপির ভিতরে। আমি যে পিএইচডির জন্য যাব, কেন আমি যাব আর কি, একদম শর্ট এখানে আমি লেখা ছিল। তারপর সেকেন্ড প্যারাগ্রাফে লিখছিলাম হচ্ছে আমার কারেন্ট স্ট্যাটাস, আমি এখন বর্তমানে কি করতেছিলাম সেই বিষয়টা। এবং লাস্ট লাইনে আমার এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি কি আসলে আমি অর্জন করেছি সেই জিনিসগুলো আমি এখানে লাস্ট লাইনে, প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে আসলে আমার এক্সপিরিয়েন্সটা কি, আমার স্কিলটা কি হয়েছে এখান থেকে সেই জিনিসটা আমি একটু মেনশন করার চেষ্টা করছিলাম। যেমন হচ্ছে আপনার সেকেন্ড প্যারাগ্রাফে আমি একটা জবে ছিলাম, তারপর আমি রিসার্চের সাথে জড়িত ছিলাম, সেখান থেকে আমি আসলে কি শিখছি, those experience have not only developed my practical skills but have also enabled me to express complex scientific idea in simple and engaging way। তারপর থার্ড প্যারাগ্রাফে আমি মেনশন করছি যে হচ্ছে আমি যে আমার
যে ইউনিভার্সিটিতে আমার যে ফিল্ডে আমি পড়ছি তার আসলে মোটিভেশনটা কি ছিল, কেন আমি ওই স্পেসিফিক সাবজেক্টে আমি ভর্তি হলাম, তার মোটিভেশনটা আমি এখানে লিখছি। তারপরে হচ্ছে আমার যে আন্ডার গ্রেডে আমি ভর্তি হলাম স্পেসিফিক ফিল্ডে, সেখান থেকে আসলে আমি কি অর্জন করলাম, আসলে আমার স্কিলটা কি হইলো। যেমন লাস্ট সেন্টেন্সে আমি এখানে মেনশন করেছিলাম যে আমি কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমি হ্যান্ডেল করতে পারি, এক্সআরডি, ইভিজিবল, এফটিআর, এইসব ইনস্ট্রুমেন্ট গুলো আমি আমার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স আছে এগুলোর উপরে। তারপর হচ্ছে আমার মাস্টার্স এর যে আমার রিসার্চটা ছিল, সেখান থেকে আমি কি এক্সপিরিয়েন্স হয়েছে, আমার স্কিলটা কি অর্জন হয়েছে, সেগুলো আমি এখানে মেনশন করছি। তারপর হচ্ছে এখন আসি হচ্ছে টিচিং। এখানে যদি ইউএসএ আসতে চান, তবে এইটাকে ওরা খুবই পজিটিভ ভাবে নেয় যে আসলে আপনার টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা। কারণ এখানে হচ্ছে আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট পাওয়ার একটা সুযোগ আছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার একটা সুযোগ আছে। তো সেক্ষেত্রে ওরা এটাকে খুব গুরুত্ব দেয় আর কি। তো সেক্ষেত্রে আপনারা আপনারা যদি আপনি কোনো একটা কোচিং এও ক্লাস নিয়ে থাকেন, সেগুলো আপনি এখানে মেনশন করতে পারেন যে আপনার টিচিং এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে আসলে আপনি কি শিখছেন। লাস্ট লাস্ট প্রত্যেকটা প্যারাগ্রাফের লাস্টে আমি ওই বিষয়গুলো মেনশন করছিলাম যে আমি এখান থেকে আমার এই স্কিল গুলো অর্জন হয়েছে। তারপরে আসে হচ্ছে আমার হচ্ছে আদার্স কোন এক্সপিরিয়েন্স আছে কিনা, সেখান থেকে আসলে আমি কি শিখছি, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করছি। তারপরে আসে হচ্ছে রিসার্চ, আমার এখন রিসার্চ ইন্টারেস্টটা কি। তারপরে আমি কেন আমি এই ইউনিভার্সিটিতে আবেদন করতে চাচ্ছি, সেই বিষয়গুলো এখানে। তারপরের প্যারাগ্রাফে আমি যে একটা পার্টিকুলার প্রফেসর আন্ডারে যেতে চাচ্ছি আসলে, তার সাথে কেন আমি যেতে চাচ্ছি, আমার রিসার্চ এবং তার রিসার্চ যে কতটুকু অ্যালাইন করতেছে, সেই বিষয়টা এখানে উল্লেখ আছে। তারপর আমি কনক্লুড করছি। তো এইভাবে আপনি একটা এসওপি সাজাতে পারেন। কারো প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আর কি। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা সেটা তো লাগবে। এটা একদম রিকোয়ার্ড, প্রাইমারি রিকোয়ার্ড একটা ডকুমেন্টস। সেটা টোয়েফেল, আইএলটিএস বা ডুওলিঙ্গো আপনি যে কোনো একটা দিতে পারেন। আর জিআরই এটা হচ্ছে আপনার অপশনাল। তবে এটা আপনার অধিকাংশ ইউনিভার্সিটি বর্তমান ওয়েব করে দিচ্ছে। সেটা যদি আপনি চান যে না আপনি জিআরই দেবেন, তবে সেক্ষেত্রে উম, কিছু ইউনিভার্সিটি ওখানে সুন্দরভাবে বলে দেওয়া থাকে যে এটা হচ্ছে আপনার অপশনাল। সেক্ষেত্রে এটা আপনি দেখবে আর কি, যে এটা অবশ্যই ওরা কনসিডারেশন নিয়ে আসবে। যদি আপনার অন্য কোনো কিছুতে গ্যাপ থাকে, তাহলে এটা ওরা হচ্ছে আপনার আম, দেখবে। তো সেক্ষেত্রে আপনি জিআরই দিতে পারেন। এখন আসি অ্যাপ্লিকেশন ফি নিয়ে কিছু কথা। আপনার অ্যাপ্লিকেশন ফিটা একটা ভেরি করে। আমরা 50 থেকে 120 আপনার ডলার পর্যন্ত হয়ে থাকে। তবে আপনি এগুলো ওয়েব করে নিতে পারবেন। ওরা অনেক প্রতি সেশনের শুরুতে কয়েক মাস আগে থেকে ওরা অনেকগুলো সেশনের আয়োজন করে। সেখানে যদি আপনি পার্টিসিপেট করেন, আম, সেখানে ওরা একটা কোড দিয়ে দেয়। সেই কোড আপনি ইউজ করে আপনি সেগুলো ওয়েব পেয়ে যেতে পারেন। তো আমি এগুলো করছিলাম। আমি মনে হয় একটা দুইটা ইউনিভার্সিটিতে আমি শুধু অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগছিল, বাকিগুলো আমি ওয়েব করছিলাম। আমি আবেদন করেছিলাম হচ্ছে 8টা ইউনিভার্সিটিতে। তো এখন আসি ওয়েভার অপশন। অ্যাপ্লিকেশন ফি ওয়েভার করা যাবে। আর জিআরই তো আপনার হচ্ছে সেখানে কিছু অনেক ইউনিভার্সিটি অলরেডি ওয়েব করে দিছে। তারপর হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি আপনার পাবেন যে ইংলিশ মিডিয়াম মিডিয়াম ইনস্ট্রাকশন দ্বারা আপনি এটা ওয়েব করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার যে কোঅর্ডিনেটর থাকে, অ্যাডমিশন কমিটি থাকে, তাদেরকে আগে থেকে ইমেইল দিতে হবে। এখন আসে হচ্ছে টাইম লাইন। তো ফল সেশনের জন্য আপনার টাইম লাইন হচ্ছে নর্মালি শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর থেকে এবং শেষ হয়ে যায় ডিসেম্বর জানুয়ারিতেও থাকে। তবে হচ্ছে মোস্ট অফ দা আপনার আর অন ইউনিভার্সিটি সেগুলো হচ্ছে আপনার ডিসেম্বরের ভিতরে ওরা শেষ করে ডেডলাইন থাকে। আম, যেমন হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে একটা ডেডলাইন পাবেন, ডিসেম্বরের 15 তারিখে একটা ডেডলাইন পাবেন, ইভেন জানুয়ারির 1 তারিখে একটা ডেডলাইন পাবেন। তবে যত তো সম্ভব আপনার হচ্ছে আর্লি সাবমিট করার চেষ্টা করবেন। এর ভিতরে আপনার টেস্ট দিয়ে ফেলতে হবে। তারপর আপনার এসওপিটা ফাইনালাইজ করে নেবেন। তারপর এর ভিতরে অবশ্যই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন। তবে ওদের ওয়েবসাইটে আপনি দুইটা ডেট পেতে পারেন, একটা হচ্ছে প্রায়োরিটি ডেডলাইন আর একটা হচ্ছে ফাইনাল ডেডলাইন। তো অবশ্যই চেষ্টা করবেন প্রায়োরিটি ডেডলাইনের আগে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার। আর হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের ভিতরে ইন্টারভিউ এবং ডিসিশন চলে আসবে। ইন্টারভিউ থাকে। তারপর হচ্ছে তারপর থেকে আপনার এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভিসা প্রসেসিং এর কাজগুলো
করতে হয়, এবং আগস্টে হচ্ছে ফলের ক্লাস শুরু হয়। আর স্প্রিং এর ক্ষেত্রে জুন জুলাই থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত চলে অ্যাপ্লিকেশন গুলো। সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আপনার ইন্টারভিউ এবং ডিসিশন চলে আসে, আবার ক্লাস শুরু হয় হচ্ছে জানুয়ারিতে। এখন সিলেকশন ক্রাইটেরিয়া অলরেডি আমি বলে ফেলছি যে আপনার রিসার্চ রিসার্চের উপরে, তারপর সিজিপি এর উপরে ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে এসওপি আপনার কোয়ালিটিটা কিরকম, তারপর রিকমেন্ডেশন লেটারটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। আম, যেমন কিছু কিছু টিচার আপনাকে বলবে যে তুমি রিকমেন্ডেশন লেটারটা তুমি নিয়ে আসো, তারপর আমি ই করে সাইন করে দেবো আর কি। তবে আমার ক্ষেত্রে আমি দুইটা আমার লিখে নিতে হয়েছিল, আর একটা আমার যে মেইন সুপারভাইজার ছিল উনি লিখে দিয়েছিলেন, এত সুন্দর করে একটা রিকমেন্ডেশন লেটার লিখে দিয়েছিলেন। সেটা আমি অনেকবার পড়ছি, মানে এত সুন্দর করে। আমার মনে হয় ওইটার উপরে আমার 50% অ্যাডমিশন হয়ে গেছে, এরকম একটা বিষয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ রিকমেন্ডেশন লেটারটা। যদি টিচার একদম মন থেকে লিখে দেয় আপনার বিষয়গুলো, তাহলে সবচেয়ে ভালো হয়। আর তারপর হচ্ছে প্রফেসরের সাথে আপনার কতটুকু ম্যাচ করছে, এটার উপর আপনার অ্যাডমিশন ডিপেন্ড করবে। তারপর ইন্টারভিউটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এখন আসি এর আগে ফ্যাকাল্টি কমিউনিকেশন কিভাবে করবেন। কিছু কিছু, বিশেষ করে ইউএসএ আপনার দুইটা প্রসেসে অ্যাডমিশন হয়। একটা হচ্ছে আপনার সেন্ট্রালি অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে আপনার প্রফেসর রিকমেন্ডেড। তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার হচ্ছে সেন্ট্রালি আবেদন হয়। তবে অনেক ইউনিভার্সিটিও পাবেন যেখানে প্রফেসরদের কিছু থাকে, যারা ডিরেক্টলি স্টুডেন্ট আপনি নিতে পারে। বিশেষ করে আমার সাথে আরেকজন আছে, উনি হচ্ছে মাস্টার্স করতেছে এখানে। উনি প্রফেসরের মাধ্যমে আসছে, প্রফেসর ইন্টারভিউ দিছে, তারপরে এখানে প্রফেসর ফান্ড দিচ্ছে। তবে আমার ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রালি আবেদন ছিল, আমি সেন্ট্রালি আবেদন করেছিলাম। আবেদন করে ইউনিভার্সিটি আমাকে ইন্টারভিউ নিল, তারপর আমাকে অফার করলো। তো সে যদি আপনার তবে আম, আমার সেন্ট্রালি হলেও আমি প্রফেসর যোগাযোগ করেছিলাম এর আগে। তো সেক্ষেত্রে আপনাকে আম, যদি আপনার সেম বা সিমিলার রিসার্চ ফিল্ড হয়, সেক্ষেত্রে আপনি তাকে মেইল করতে পারেন। তবে সেইটা হচ্ছে আপনার কমপক্ষে যাতে 1 বছর আগে বা 1.5 বছর আগে থেকে শুরু হয়। তবে একদম যখন আপনার ডেডলাইন চলে আসছে তখন ইমেইল করতেছেন, সেটা যেন না হয়। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, যদি প্রফেসর আপনার মেইলের রেসপন্স না করে, সেক্ষেত্রে আপনি একটা ফলো আপ মেইল দিতে পারেন। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সেন্ট্রাল এবং প্রফেসর ম্যানেজ যে অ্যাপ্লিকেশন গুলো অলরেডি বলে ফেলছি। কমিটি আপনার ডিসিশন নেবে সেন্ট্রালের ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রফেসরের ক্ষেত্রে আপনার যে প্রফেসর থাকবে সেই আপনাকে ডিসিশনটা দিবে। উম, তারপরে আসে হচ্ছে, কিছু কমন মিস্টেক আছে এখানে আবেদনের ক্ষেত্রে। যদি আপনার এসওপিটা যদি উইক হয়, সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি একটু কমে যাবে। তারপর রিকমেন্ডেশনটা যদি ইরেগুলার হয়, সেক্ষেত্রে একটু। তারপর হচ্ছে আপনার যদি প্রোগ্রামের সাথে ম্যাচ না করে, আর যদি প্রফেসর ম্যানেজ যে অ্যাপ্লিকেশন গুলো, সেখানে আপনি অনেক বড় বড় ইমেল লিখলেন, তাহলে সেক্ষেত্রে তারা আসলে নর্মালি তারা দেখবেন স্কিপ করে যাবে। সেক্ষেত্রে আপনি একদম প্রিসাইজ সুন্দর করে ইমেল লিখবেন। আপনার যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে আপনি কিভাবে তাকে হেল্প করতে পারেন, আপনার কতটুকু অ্যালাইন করতেছে, এই বিষয়গুলো মেনশন করে একদম প্রিসাইজ ভাবে প্রফেসরকে মেল দিতে পারেন। তো সর্বশেষ কিছু টিপস। আপনার যদি ইউনিভার্সিটি আবেদন করতে চান সামনে, সেক্ষেত্রে আপনি 8টা থেকে 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি একটু ক্যাটাগরাইজ করে নেবেন। যেমন হচ্ছে কিছু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি যাদের অ্যাকসেপ্টেন্স রেটটা একটু কম, সেগুলো 2-3টা আপনি নিতে পারেন। যেগুলো মিডিয়াম কোয়ালিটির ইউনিভার্সিটি আছে, সেখানে 4 থেকে 5টা ইউনিভার্সিটি নিতে পারেন। আর লাস্ট হচ্ছে আপনার আর একটা ক্যাটাগরিতে নিবেন যেখানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেটটা একটু হাই, তবে তাদের র্যাঙ্কটা একটু কম, সেখানে 2-3 ইউনিভার্সিটি আপনি আবেদন করতে পারেন। আর এসওপির দিকে অবশ্যই খেয়াল রাখবেন, যেটা স্ট্রং আপনার রিসার্চ ফোকাস থাকে। তারপর অ্যাপ্লাইটা আপনি খুব আগে করবেন। তারপর হচ্ছে প্রফেশনাল ইমেইল করে প্রফেসরদের সাথে যোগাযোগ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যখন রিসার্চ করবেন, সেখানে আপনি এরকম একটা এক্সেল শিট বানিয়ে নেবেন। সেখানে আপনি ইউনিভার্সিটির নাম থাকবে, কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনি দেখবেন। আর একদম আপনার যে স্পেসিফিক ডিপার্টমেন্ট যেখানে আপনি আবেদন করতে চাচ্ছেন, তার লিঙ্কটা এখানে রাখবেন, যাতে আপনি
ইউনিভার্সিটি, যাতে আপনার পরবর্তী তার রিসার্চ না করতে হয় কোথায় আপনি লিঙ্কটা পাবেন। তো সেক্ষেত্রে আপনি লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবেন, জাস্ট ক্লিক করলে আপনি যাতে একদম ডিরেক্ট একদম অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যেতে পারেন, এরকম আপনি একটা এক্সেল শিট মেনটেন করবেন। তো এই ছিল আমি একটা ইউনিভার্সিটি আমি জাস্ট দেখাবো আপনাদের সুবিধার জন্য, যেমন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি। জাস্ট আমি এখানে রাখছি, দেখেন এদের যে রিকোয়ারমেন্ট গুলো কিভাবে থাকে। এখানে একদম ক্লিয়ার ভাবে আপনি এখানে পাবেন গ্রাজুয়েট অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ডেডলাইনটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন এখানে দুইটা ডেডলাইন, একটা হচ্ছে আর্লিয়ার অ্যাকশন প্রায়োরিটি ডেডলাইন, আর একটা হচ্ছে ফাইনাল ডেডলাইন, এরকম দুইটা ডেডলাইন পাবেন। তো অবশ্যই আপনি এই ডেডলাইনের আগে আপনি আবেদনটা করবেন। তারপরে এখানে হচ্ছে এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, কি কি আপনার রিকোয়ারমেন্ট গুলো আছে, অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাপ্লিকেশন ফিটা কত, সব একবারে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে জিআরইর বিষয়টা এখানে এটা হচ্ছে অপশনাল, সেক্ষেত্রে আপনি এটা ওরা দেখবে। তো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আইএলটিএস 6.5, ডুওলিঙ্গো 105, টয়েফেল 79, এরকম সুন্দরভাবে দেওয়া আছে। তো এরকম আপনি একটা এক্সেল শিট মেনটেন করতে পারেন। তো এই ওভারঅল ডিসকাশন ছিল, সবাইকে ধন্যবাদ।